ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক ৮টি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, চলমান ডলার সংকট মোকাবিলার পাশাপাশি ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনে যে সূচকগুলোর উন্নতিতে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা, তার মধ্যে অন্যতম প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই। বাংলাদেশের বর্তমান অর্থনীতির আকার 450 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যার গুরুত্বপূর্ণ একটি অংশ আসে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই থেকে। কিন্তু এফডিআই বাড়াতে সরকারের নানান পদক্ষেপের পরেও দিন দিন কমছে নতুন বিদেশি বিনিয়োগ। বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান আংটাডের রিপোর্টে দেওয়া যাচ্ছে 2022-23 অর্থ বছরে নিট এফডিআই প্রভাব ছিল 324,96,80,000 ডলার, অথচ আগের বছর অর্থাৎ 2021-22 অর্থ বছরে এই পরিমাণ ছিল 343,96,30,000 ডলার। হিসাব বলছে বছর ব্যবধানে নিট এফডিআই প্রভাব কমেছে 5.52%। গবেষণায় উঠে এসেছে ডলার সংকট, অর্থ পাচার, ট্যাক্স পলিসিতে ঘন ঘন পরিবর্তন, রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসা পরিচালনা ও স্থাপনে অস্বাভাবিক ব্যয়, ঘুষ দুর্নীতি, সেবা প্রাপ্তিতে ভোগান্তি, জ্বালানি সংকট সহ নানান কারণে বাংলাদেশে বিনিয়োগের আস্থা পাচ্ছেন না বিদেশি কিংবা প্রবাসী বিনিয়োগকারীরা। দেশে সম্প্রতি পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি এবং লক্ষ্য সামনে রেখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার অর্থনৈতিক সংস্কারেরও সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এমন বাস্তবতায় দেশে বৈদেশিক বা প্রবাসী বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের করণীয় সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ অস্ট্রেলিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন, যুক্তরাজ্য ভিত্তিক ভুইয়া গ্রুপ ইউকে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লন্ডন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মেম্বার কবির আহমেদ ভুইয়া এবং গবেষক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। যাচ্ছি মূল আলোচনায়। ডক্টর মাহফুজ কবির, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ আসলে কতখানি সম্ভাবনা? বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় রকমের উন্নতি ঘটেছে, কিন্তু আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে প্রবৃদ্ধি বেশ উঁচু ছিল এবং একই সঙ্গে আসলে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এবং যদি আমরা সারা পৃথিবীর অর্থনীতির একটা র্যাঙ্কিং করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথম 35টা দেশের মধ্যে একটি বাংলাদেশ, এবং বাংলাদেশ আগামী 10 বছরের মধ্যে কিন্তু 25টি যে বড় অর্থনীতি সেই দেশের মধ্যে চলে আসবে। তো বাংলাদেশে একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের যে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, যে এখানে বে অফ বেঙ্গল রয়েছে এবং সারা পৃথিবীর যে ইন্টারেস্ট আছে বেশ কিছু জায়গাতে, যে যদি ইমার্জিং মার্কেটের কথা ধরি তাহলে তার মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ যদিও এখনও পর্যন্ত কিন্তু উন্নয়নশীল দেশ হয়নি, এখনও কিন্তু স্বল্প উন্নত দেশ, তারপরেও এত বড় অর্থনীতি বা তার যে একটা বড় সম্ভাবনা, তো সেটিকেই মূলত গুরুত্ব দিয়ে দেখেন সারা পৃথিবী জুড়ে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে গত কয়েক বছর, বিশেষ করে আমি বলবো যে গত 15 বছরে যে বাংলাদেশে অনেকগুলো কিন্তু যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেগুলো গড়ে উঠেছে, বেশ কিছু জায়গাতে কাজ হচ্ছে, এখানে সারা পৃথিবী থেকে বিনিয়োগ আসছে, এবং বাংলাদেশে একটা বড় কিন্তু কনজিউমার মার্কেট রয়েছে, মানে প্রায় 18 কোটি মানুষের যে এই যে জনসংখ্যার দেশ। তো এটা একটা বড় জায়গা, যে যখন বিদেশি বিনিয়োগ আমরা চিন্তা করতাম আজ থেকে হয়তো 20 বছর আগে, তখন দেখা যেত যে না, বাংলাদেশের উৎপাদনটা হবে, এখানে প্রোডাকশন প্ল্যান্ট থাকবে এবং এখান থেকে দেশের বাইরে সে রপ্তানি হবে। এখন দেশের ভিতরের বাজারটা একটা বড় বাজার, এখানে একটা বড় একটা কনজিউমার গ্রুপ রয়েছে যারা কিন্তু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং সাধারণ যারা নিম্ন মধ্যবিত্ত, তারাও কিন্তু আসলে চেষ্টা করেন একটা মানসম্পন্ন পণ্য কিনতে। তো এই সমস্ত কারণেই দেখা যাচ্ছে কি যে আজকাল বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় পণ্য তৈরি হচ্ছে দেশের ভিতরে, এবং অনেকেই আসছেন যে বিদেশি বিনিয়োগ নিয়ে, বিশেষ করে যে আমাদের এশিয়ার যে দেশগুলো রয়েছে যেমন জাপান, সাউথ কোরিয়া, তারাও যেমন আসছেন। আবার আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ থেকেও নানা রকমের বিনিয়োগ এখানে দেশে আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র তো রয়েছেই। তো এই একটা বড় ব্লেন্ডিং কিন্তু তৈরি হয়েছে আমাদের দেশের অর্থনীতির সম্ভাবনা নিয়ে, এবং একটা খুব দ্রুত সম্প্রসারণশীল যে একটা বাজার, সেটার কারণে। তো এই আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যে আমাদের যে নীতি, যেগুলো অন্তত কাগজে কলমে যেগুলো রয়েছে, তার মধ্যে একটা বড় জায়গা হলো যে এখানে কিন্তু ট্যাক্স হলিডে পাওয়া যায়, বিশেষ করে আমাদের যে এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো রয়েছে, তো সেইখানে কিন্তু একটা সুন্দর নিরাপদ পরিবেশ রয়েছে, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি রয়েছে, এখানে আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সেখানে উৎপাদন করি। তো এই অনেক বিষয় রয়েছে যেগুলো খুব অ্যাট্রাকটিভ এবং যেটা বাংলাদেশের জন্য বিনিয়োগের জন্য ভালো। জি, ধন্যবাদ জনাব কবির আহমেদ ভাইয়া। আপনারা যারা প্রবাসী উদ্যোক্তা আছেন, তারা বাংলাদেশকে বিনিয়োগের জন্য কতখানি নির্ভরশীল একটি ডেস্টিনেশন হিসেবে দেখেন? আসলে আমি বেশ কয়েকটা বিজনেস করি। আমার একটা ব্যবসা আছে আপনার ফ্রান্সে আপনি শুনে থাকবেন স্বদেশ, এটা বাংলাদেশি কমিউনিটির জন্য। আমরা বাংলাদেশে যেমন প্রাণ গ্রুপ আছে, তাদের মতোই আমাদের প্রায় 1,500 প্রোডাক্ট আছে। 1,500 প্রোডাক্ট, ফ্রোজেন এবং ফ্রেশ। আমরা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফ্রান্সে ইম্পোর্ট করি। আমাদের মেইন
ওয়্যার হাউস হয়েছে ফ্রান্স, প্যারিসে, একদম হার্ট অফ দ্য সিটিতে। আমরা ওখানে বাংলাদেশের যেমন অনেক মাছ আছে, ফ্রোজেন ফিশ, কারণ বাঙালি কমিউনিটি সারা পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে দিন দিন। ইউরোপে বাঙালি জনসংখ্যা অনেক বাড়তেছে এবং আগে এক সময় এটা কম ছিল, এখন বাড়তেছে। তো প্রতিদিনই নতুন নতুন বাজার সৃষ্টি হচ্ছে। তো আমরা বাংলাদেশ থেকে প্রথম নিচ্ছি হলো সবজি, তারপরে ড্রাই আইটেম, এখন মাছগুলো নিচ্ছি, কিন্তু পর্যাপ্ত নিতে পারি না। মাছের তো দাম এমনিই বেশি, তারপরেও আমাদের ব্যাপক চাহিদা আছে, যেটা আমরা এখান থেকে ইচ্ছা করলে আরও বেশি বাড়াইতে পারি। সিজনাল কিছু ফ্রুট আছে, যেমন কাঁঠাল, আম, ব্যাপক চাহিদা আছে। একটা কাঁঠাল কিন্তু এইখানে কত টাকা আমরা কিনি, কিন্তু ওখানে একটা কাঁঠালের বিক্রি অনেক। একটা কাঁঠাল আপনার 10 পাউন্ডে বিক্রি হয় লন্ডনে, আরও বেশি। তো সেই জন্য এই ভালো একটা বাজার বাংলাদেশি প্রোডাক্টের ইতিমধ্যেই ইউরোপে সৃষ্টি হয়েছে। আমি বিশেষ করে আমাদের যে প্রোডাক্টগুলো আপনার জার্মানিতে যাবেন পাবেন, ইটালিতে যাবেন, মানে সমগ্র ইউরোপ জুড়েই পর্তুগালে যাবেন আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল। এটা হলো আমার কমোডিটি আইটেমের বিজনেস, আমার ছোটো ভাইটা দেখাশোনা করে। আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা এই জাতীয় একটা ফ্যাক্টরি বাংলাদেশে করব, কারণ আমি তো নিজে যেহেতু মার্কেটিংটা করি, বাজারজাতটা করি, এবং প্রত্যেকটা বাংলাদেশের দোরগোড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি। আমি প্রচুর ট্রাভেল করি। রিসেন্টলি আমি আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে গেছি, কারণ ফিনল্যান্ডে বাঙালির সংখ্যা বেড়ে গেছে, অনেক বাড়ছে। তা একটা ভালো একটা মার্কেট সৃষ্টি হয়েছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের প্রোডাক্ট যায় না। অনেক জায়গাতে ইন্ডিয়ান, অথচ এখান থেকে জাহাজে কিন্তু সরাসরি সেখানে ডেলিভারি দেওয়া সম্ভব। এবং আপনার মানে এটার ব্যাপক চাহিদা আছে, বাঙালিরা তো চাই তার দেশীয় প্রোডাক্ট খাওয়ার জন্য। আর আমার টার্গেট হয়েছে বাংলাদেশি সব ধরনের আইটেম আমি গোটা মানে ইউরোপ সহ পরবর্তীতে গোটা পৃথিবীতে ছড়াই দিব, মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে বাংলাদেশে। আর তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা প্রবাসীরাও এখানে ইনভেস্ট করতে চান? জি, আমরা চাই যে যেহেতু চাহিদা আছে, এই জন্য আমরা নিজেরা এখানে এখন ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হয়েছি। মাঝখানে গত 10-15 বছর যাবত তো দেশের পরিস্থিতি আপনারা জানেন যে খুব বাজে একটা পরিবেশ ছিল, যে কারণে আমরা এখানে সাহস পাই নাই। এখন উন্মুক্ত হয়েছে, এখন আমরা সাহস পাচ্ছি। কারণ বাঙালিরা আমরা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কীভাবে মূল্যায়ন করব জানি না, আমরা যারা বিদেশে কাজ করি আমরা সেটা বুঝতে পারি যে ওনার ডিমান্ড আকাশচুম্বী। ওনার মতো একজন ব্যক্তি যেহেতু বাংলাদেশের নেতৃত্বে আছে, আমার বিশ্বাস যে বাংলাদেশে একটা কিছু করা সম্ভব। আমি সেই লক্ষ্যেই আশা করি যে এখন বিনিয়োগের পরিবেশ বাংলাদেশ উন্মুক্ত। আমিও যদি আসি, আমার মতো আরও 10 জন লোক আসবে, এটাই স্বাভাবিক। আমার আরেকটা বিজনেস হলো আপনার গার্মেন্টস। আমি গার্মেন্টসের মার্কেটিংটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড করি। এটা আমি ঠিকাদারি করি প্রথম ইউরোপিয়ান ইউনিয়নে গত 15 বছর ধরে করতেছি। আমার সাথে ইটালিয়ান কোম্পানি আছে, তাদের সাথে জয়েন্টলি আমি করি। আমার পার্টনার ইটালিয়ান, তারা বাই বন আপনার গার্মেন্টসের সাথে রিলেটেড। এটা আমরা একটা পোশাক, আমি যে একটা পোশাক পরছি, পোশাকটাকে কমফোর্টেবল করতে এটার ভিতরে অনেক কিছু আছে। আমি একটু আগে ভাইয়ের সাথে আলাপ করতে নিয়েছিলাম যে আমি এই পোশাকটার মধ্যে এমন কেমিক্যাল আপনার ট্রিটমেন্ট করি, যে ট্রিটমেন্টটা এটা আসলে বাংলাদেশে করারও ডিফিকাল্ট। আমি বাংলাদেশে আনার চেষ্টা করতেছি, কারণ আপনি একটা পোশাক পরবেন, আপনাকে যদি পোশাকটা আপনার সাথে সারাদিন থাকবে, আপনাকে হেলদি রাখতে হবে, ব্যাকটেরিয়া ফ্রি রাখতে হবে, এবং পোশাকটা আপনাকে যদি স্বাস্থ্যসম্মত পোশাক না পরেন তাহলে কিন্তু আপনি পোশাক পরে মজা পাবেন না। যেমন বাংলাদেশ সেনাবাহিনী আপনার পোশাক ইয়ে করে, আমাদের স্পেশাল একটা মানে আপডেটেড টেকনোলজি বেরিয়েছে, যেটা আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করি, আপনার পলিজিন, সুইডের ভিত্তিক। আমি গত 5 ইয়ার্স যাবত আমি পলিজিন আপনি সার্চ করলে পাবেন। পলিজিন কেমিক্যাল দিয়ে আমি ট্রিটমেন্ট করলে এটা হলো কি পোশাকটা এত কমফোর্টেবল থাকে এবং ব্যাকটেরিয়া ফ্রি থাকে, আপনি ইচ্ছা করলেই কোনো গামের দুর্গন্ধ হবে না, আপনি পরে মজা পাবেন, এবং ওয়াশের চাহিদা কমে যাবে, যেটা 10 টাইম মানে কমে যাবে, সেটা 2 টাইম করলে পারে। হ্যাঁ, 1 টাইম করলে হবে। খুব সুন্দর করে বলেছেন, ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 2021-22 অর্থ বছরে বাংলাদেশের রেকর্ড বিদেশি বিনিয়োগ হয়েছে $3.25 বিলিয়ন। অথচ প্রতিযোগী দেশ ভিয়েতনামে গড় এফডিআই $35 বিলিয়ন বেশি। ছোট্ট একটি দেশ ভিয়েতনাম যদি এফডিআই ব্যাপকভাবে আকর্ষণ করতে পারে, তাহলে বাংলাদেশ পারছে না কেন? ভিয়েতনামের সাথে আমাদের তুলনা করলে কিছু ইয়ে আছে, কারণ ভিয়েতনামের ইনফ্রাস্ট্রাকচার, ভিয়েতনামের মানে টোটাল সিস্টেমটাই ডিফারেন্ট, যেটা আমাদের দেশে নাই। তবু আমি প্রথমে বলি, আপনি সূচনা বক্তব্যে যে কথাগুলো বলেছেন, আমি রিয়েলি স্বাধীন হয়েছে, আমরা 71 সালে স্বাধীন হয়েছে। ওটা তো আপনার সেটা যদি বলেন, আপনার 1964-এ সাউথ কোরিয়া কি ছিল, আর তখন আমাদের থেকে
এবং আপনার স্বাধীনতার সময় মালয়েশিয়া কি ছিল, এখন মালয়েশিয়া কি আর আমরা কি। জি, তো আমরা যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকের এমন একটি দিনে আপনি এই আলোচনাটা আনছেন, সেই দিনটাতে আসলে খুব মন খুলে কথা বলতে পারছি না। এই জন্যে পরিস্থিতি এজ অন টুডে ফর এফডিআই খুব একটা ফেভারেবল পজিশনে না। বিকজ এখন কিন্তু আমরা উল্টা বলবো, এখন মন খুলে কথা বলার সুযোগ, মানে আগে আমরা মন খুলে কথা বলতে পারতাম না, মন খুলে কথা বলছি, মানে মন খুলে বলছি বলে তো বলছি এটা। সেটা হলো যে আজকের এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ববাসী বা বিশ্বের ট্রেড অর্গানাইজেশনগুলো কি চিন্তা করছে, দেশগুলো কি চিন্তা করছে, আমরা যেহেতু ব্যবসার মধ্যে ডাইরেক্টলি আছি, সো এভরিডে উই আর গেটিং দি কমিউনিকেশন ফ্রম দেম। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে এটা যদি আপনি 3 মাস পরে আমাকে যদি দেখেন, আই ডেফিনেটলি আই শ্যাল গিভ এ ভেরি ভেরি ফেভারেবল বক্তব্য দিতে পারবো। আজকে এই মুহূর্তে বলতে পারছি না যে কত, কিভাবে, কখন এফডিআই বাংলাদেশে ফ্লো বাড়বে। আপনি 2023 সালে যেটা বলছেন $3.24 বিলিয়ন, ক্যান ইউ ইমাজিন দিস? আউট অফ দিস $3.2 বিলিয়ন ইজ 70%, মোর দেন 70% ইজ এ রিইনভেস্টমেন্ট। মানে এখানকার প্রফিটটা নিতে পারছে না, এখানে আবার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। তো যার ফলে actual FDI came from abroad, it is approximately $800 million. So this is the reality. And আমি মনে করি যে বাংলাদেশে, why বাংলাদেশে cannot, পারছে নাকি সংকট? সংকট একটা, সংকট একটা হলো যে আপনি যদি বলেন আমাদের কি সুবিধাটা আছে ফর ফরেন FDI এর জন্য, আমার কাছে ম্যান পাওয়ার সুবিধাটা আছে বলেন আপনারা, তাও প্রোডাক্টিভিটি ইজ ভেরি লো, কোয়ালিটি উনি যেভাবে বললেন সেই কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারি না, আমাদের প্রফেশনালিজমটা নাই। আমরা আজকে আমাদের একটা ম্যানেজার রাখতে পারি না, ম্যানেজার বাইরে থেকে আনতে হয়। এখন এফডিএ তো শুধু ম্যান পাওয়ারের জন্য নির্ভর করে না, এফডিএ নির্ভর করে টোটাল এনভায়রনমেন্টের উপরে, এফডিএ নির্ভর করে সোশ্যাল স্ট্রাকচারের উপরে, এফডিএ নির্ভর করে র ম্যাটেরিয়ালস রিসিভিংয়ের ব্যাপারে, এফডিএ নির্ভর করে ফাইন্যান্স অ্যাক্সেস টু ফাইন্যান্সের ব্যাপারে, এফডিএ নির্ভর করে টেকনোলজির উপরে, এফডিএ নির্ভর করে মার্কেটের উপরে। আমাদের এই নির্ভর করার জায়গাগুলি আসলে কি ফেভারেবল পজিশনে আছে? নাই। আমি একবার একটা বড় মিটিং করছিলাম আমাদের ডিগনিটারিজদেরকে নিয়ে, 62 কংগ্লোমারেটসকে নিয়ে মালয়েশিয়া। তখন আমাকে বলে সাংবাদিক থাকতে পারবে না। কেন সাংবাদিক থাকতে পারবে? বলে আমাদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো সাংবাদিকরা শুনলে প্রবলেম হবে। সেই প্রশ্নগুলো ছিল আপনার পলিসি নাই, লং টার্ম পলিসি নাই, আপনি আজকে বলছেন এটা, কালকে বলছেন ওইটা, তা আপনার ট্যাক্সেশনের জন্য সমস্যা। তারপরে বলতে যে করাপশন ইজ এভরিওয়্যার। তারপরে বলতে যে আপনারা প্রোটেকশন দিচ্ছেন না, লিগ্যাল ফ্রেমওয়ার্কস ঠিক নেই, আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কস ঠিক নেই। এখন ডিসপিউট ম্যানেজমেন্ট ঠিক নেই, আমি একটা ডিসপিউট হয়ে গেল কি আমাকে সিঙ্গাপুর যেয়ে ডিসপিউট করতে হবে। সো মেনি অফ দি ফ্যাক্টরস আর কামিং। আমাদের যদি আমরা টোটাল এফডিআই কথা, আসলে এফডিআইটা মার্কেটিং করবে কে, পলিসিটা কে করবে? এই যে এটা মার্কেটিংয়ের জন্য যারা আমাদের আছে, রেসপন্সিবল আছেন, সেটা হলো যে আমাদের ফরেন অ্যাম্বাসেডার যারা আছেন, আমাদের হাই কমিশনার সাহেবেরা যারা আছেন, ঠিক আছে, এরা মার্কেটিং করবে দেশটাকে। কিন্তু এরা কি সত্যি সত্যি করছে? আই এম শিওর 100% করছে না। সরকার চেষ্টা করতেছে, মিনিস্টার চেষ্টা করতেছে, বলছে, কিন্তু ওয়েদার দে আর ডুইং। আপনি তো ইউকেতে আছেন, ইউকেতে কটা ইনভেস্টমেন্ট আমার হাই কমিশনের মাধ্যমে আসে বলেন? ক্যান ইউ টেল মি নাও? সো আমি এই যে কারণ এরা রিয়েলি বিজনেস তো বুঝে না, দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। আমার একটা প্রস্তাব হলো যে সরকারের কাছে, আমি ডক্টর ইউনূসের কাছে প্রস্তাব করতে চাই, সেটা হলো যে you please take some of the ambassadors and the High Commission from business group, so that they knows the business, how to handle the business, how to bring the investment. এখন ইনভেস্টমেন্টের জন্য এফটিএ দরকার, পিটিএ দরকার, বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্ট দরকার। আমরা সেগুলো আজ পর্যন্ত একটা করতে পারিনি, ভেরি স্যাড। অথচ ভিয়েতনাম কতগুলো এফটি করছে আপনি জানেন? আমরা ইন্ডিয়া এফটি করতেছে, শ্রীলঙ্কা এফটি করছে অসংখ্য। ভিয়েতনামে আপনি বলছেন $35 বিলিয়ন অন অ্যান এভারেজ এসছে, এখন গড়ে অন অ্যান এভারেজ এসছে। গত লাস্ট ইয়ার 38 বিলিয়ন হয়, 40ও ক্রস করছিল তারা। লাস্ট ইয়ার 2023 তারা এসছে আই থিঙ্ক $15 বিলিয়ন প্লাস। এবং এটার রিজন ইজ নট বিকজ অফ দি ইম্প্যাক্ট অফ দি মেনি আদার থিংস, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে যে আপনার করোনা এফেক্ট। সো এই সমস্ত কারণে ভিয়েতনামে একটু কমছে। বাট ইন্ডিয়াতে $40 বিলিয়ন, জাস্ট আমাদের মোর দেন $40 বিলিয়ন এফডিআই স্কেল। আর আমাদের এখানে বিলো $1 বিলিয়ন, কারণ যেগুলো হয়েছে সেগুলো তো ওই আমার ইনকামের টাকাটা আমি আবার ইনভেস্টমেন্ট করছি। আমরা মনে করি যে এগুলো সম্ভব হবে আমরা যদি একটা ট্রান্সপারেন্ট কান্ট্রি, ট্রান্সপারেন্ট যদি আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যদি আজকে আমাদের এই ব্যবসার ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আজকে অ্যাট স্টেক, আমি এই জন্য বলছি আজকে বলবো না, হয়তো 1 মাস পরে আপনাকে ভালো খবর দিতে পারবো। আজকে প্রত্যেক ইন্ডাস্ট্রি ইজ সাফারিং, উই ডু নট নো
হোয়াট উইল বি দি আওয়ার নেক্সট স্টেপ। যদিও সরকার আপনার চেষ্টা করতেছে টু এটাকে ঠিক করার জন্য, বাট অনেস্টলি স্পিকিং সরকার ইচ্ছা করলে তো পাচ্ছে না। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে বলে 1 লক্ষ পুলিশ জয়েন করে নেই, তা আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কে মেনটেন করবে? আমার ইন্ডাস্ট্রি আজকেও সাভার ইন্ডাস্ট্রিতে বন্ধ হয়ে রয়েছে বিকজ অফ দিস। সেখানে স্ট্রিটে যদি কোনো মানে প্রবলেম হয় তো এন্টায়ার থিংস ইজ কলাপস। তা আমরা ছেড়ে বলছি যে আমাদের ব্যবসা বাণিজ্যটাকে স্মুথ রাখার জন্যে এই যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের বর্তমান সরকারের ইয়েকে, সেটা হলো যে আমরা রাজনীতি এখন করব না। রাজনীতি আমরা করবো ইলেকশন যখন ডিক্লেয়ার করবো তখন রাজনীতি করব, আর এখন ঘরোয়া রাজনীতি করি, নট অন দি স্ট্রিট, এজিটেশন না, আমরা কোনো মব মুভমেন্ট করব না, আমরা সেরকম কোনো কিছু করবো না যাতে অর্থনীতির ক্ষতি হবে। কারণ আমরা এমন একটা পর্যায়ে এসেছি এখানে ট্রানজিট পিরিয়ড, আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট, রিয়েলি ইন্টারিম পিরিয়ড দিস ওয়ান। এই ইন্টারিম পিরিয়ডে যদি আপনি সরকার যদি ব্যতিব্যস্ত রাখেন, সরকার যদি কাজ করতে কোনো সুযোগ না দেন, তাহলে হাউ ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট এফডিআই উইল কাম। আমি এফডিআই এর পরিবেশ ঠিক করতে হবে। আমাদের এখন এনার্জি আর দিস ইজ অ্যানাদার বিগ ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, এনার্জি প্রবলেম, ট্রান্সপোর্ট প্রবলেম। আপনি যদি ফ্রেইটের কথা চিন্তা করেন, যেই $2.5 ফ্রেইট ছিল উনি ইম্পোর্ট করেন ইউকে থেকে, টুডে ইজ এ $6 per kilo, is a $6, $5.5 to $6 per kilo, মানে ডাবলেরও বেশি। তাহলে আমি একটা ইনভেস্টমেন্ট করবো এখানে, কেন করব? তারপরে আমার এখানে মানুষের পার ক্যাপিটা ইনকাম আপনার যা বলছে এগুলো তো সত্য না। আসলে আপনারা বলছেন 2700 2800 হয়ে গেছে গিয়া, ইটস নট ট্রু, ইটস ইন পেপার। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি আবার আসবো ডক্টর মাহফুজ কবির। এফডিআই আকর্ষণে বিগত সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, বিভিন্ন দেশে রোড শো করা হয়েছে, কিন্তু তার কোনো সুফল আমরা পাইনি। কেন এই সুফল পাওয়া গেল না, এবং নাকি এই উদ্যোগগুলো ছিল সব লোক দেখানো? আপনার কাছে শুনবো, তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টক, সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি বিদেশি বিনিয়োগে সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। ডক্টর মাহফুজ কবির, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল, যে এফডিআই আকর্ষণে বিগত সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, বিভিন্ন দেশে রোড শো করা হয়েছে, কিন্তু তার কোনো সুফল পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? নাকি এগুলো লোক দেখানো ছিল? আসলে আমাদের নীতিগুলোর মধ্যে যে কথাবার্তাগুলো বলা আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেটা একটা দেখার বিষয়। তার কারণ যখন আমাদের দেশে যারা বাইরে থেকে ইনভেস্ট করতে চান তখন কিন্তু প্রথমেই দেখেন যে পলিসিটা কি, ইনস্টিটিউশনগুলো কি আছে। যেমন আমাদের আছে বিডা, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কি যে তাদের যত চাকচিক্য সেই অনুযায়ী কিন্তু তারা সার্ভিস ডেলিভার করতে পারছে না। তারপরে সিঙ্গেল উইন্ডো যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো হচ্ছে না। এক জায়গায় ইনভেস্ট করতে এলে, ফর এক্সাম্পল যদি আমরা আরএমজিতে ইনভেস্ট করতে চাই, তাহলে দেখা যায় যে 60 থেকে 65 জায়গাতে সার্টিফিকেট নিতে হয়। তো এই যে হয়রানি, দেখা যায় যে এইগুলার শেষ হয় না। তো এটা একটা বিষয়। আবার আরেকটা জায়গায় যেটা আমরা 100টা স্পেশাল ইকোনমিক জোন ডিক্লেয়ার করেছি, কিন্তু এখানে 5টাতেও কাজ হয়নি। তো এখানে প্রস্তুত করতে করতে দেখা যাচ্ছে 10-12 বছর চলে গেছে। তো এই আমরা অনেক রকমের কথাবার্তা বলছি, কিন্তু মানে ফিল্ডে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে কিছু হচ্ছে না। আর থার্ড যে ইস্যু, সেটা হচ্ছে যে আমাদের এই যে পুরো সিস্টেমের মধ্যে যে এই যে গভর্নেন্সের প্রবলেম সেটি হচ্ছে যে এখানে অনেক রকমের কিন্তু এক্সট্রা কস্ট রয়েছে। মানে কস্ট অফ ডুইং বিজনেস এত বেশি যে অন্য দেশের যে কোনো দেশের তুলনায় কিন্তু আমাদের, বিশেষ করে আমাদের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে, যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সেই দেশগুলোর তুলনায় আমাদের দেশে এই কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই। তো এই সব কিছু যখন বিবেচনা করেন বা তখন কিন্তু আমাদের এই খুব একটা লুক্রেটিভ জায়গা মনে করেন না। আর এই যে সমস্ত শোগুলো হয়েছে, আমি মনে করি যে এগুলো মানে শুধুমাত্র লোক দেখানো, মানে এবং আসলে কাজের কাজ কিছুই হয়নি, টাকাটা খরচ হয়েছে। এবং আসলে আমাদের যে দেশের ভিতরে কি অবস্থা সেটা তো যখনই কেউ ইনভেস্ট করতে আসেন তখনই বোঝেন যে কি করুণ পরিস্থিতি। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই খুব বেশি হচ্ছে, মানে এই রিইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু অন্য আর কি যে ক্যাপিটাল, যে ইকুইটি ক্যাপিটাল, সেখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে না। এই যে আমি ওনার সাথে কথা বলি যে ভিয়েতনামে 222টা ইকোনমিক জোন আছে। ওরা ইকোনমিক জোন করেছে, এন্টায়ার সিস্টেম ডেভেলপ করছে, বিল্ডিং করছে, আপনাকে বলছে ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট দিস ইজ দ্য প্লেস, টেক দি কি অ্যান্ড ইনভেস্ট, মানে মেশিন লাগান, প্রোডাকশন শুরু করেন। জি, ধন্যবাদ জনাব কবির আহমেদ ভূঁইয়া। অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যারা বিভিন্ন দেশে নিজেদের পরিশ্রম ও মেধায় বড় উদ্যোক্তা হয়ে উঠেছেন, নিজেদের মানে কষ্টের তারা ফল পেয়েছেন। তাদের যদি আমরা বাংলাদেশে আকৃষ্ট করতে চাই, তাহলে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? অর্থাৎ কি ধরনের সুযোগ সুবিধা কিংবা আশ্বাস, তাদেরকে তো আশ্বাস দিতে হবে, তাকে তো একটা তার ইনভেস্টমেন্টের গ্যারান্টি দিতে হবে। তার কি সুযোগ আছে কিংবা কি আশ্বাস পেলে তারা বাংলাদেশে বিনিয়োগ করবে? আসলে আমি বহু দেশে যাওয়ার আমার সুযোগ হয় আল্লাহর রহমতে। আমি তো প্রচুর মার্কেটিং করতে গেলে বিভিন্ন দেশে যাই।
বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা অনেক ভালো করতেছে, সুপার স্কিল করতেছে, অনেক ইন্ডাস্ট্রি করতেছে। তো আমি মনে করি সর্বপ্রথম আমাদের তাদেরকে টাকার গ্যারান্টিটা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। সে যে টাকাটা ইনভেস্টমেন্ট করবে, টাকাটা যেন সরকারের থ্রুতে টাকাটা আসবে এবং এই টাকাটা যেন কেউ এখানের কোনো লোকাল কোনো পার্টনার নষ্ট করে দিতে না পারে। এটি হচ্ছে 1 নম্বর বিষয়। সেকেন্ড হচ্ছে নিরাপত্তা। সে যদি নিরাপদ পরিবেশ পায় তাহলে আমি বিশ্বাস করি যে ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে করবে। জি, ধন্যবাদ জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। বিদেশে কিংবা অভ্যন্তরীণ কোনো বিনিয়োগই তো আসতেছে না, মানে দীর্ঘদিন ধরে দেখছি বিদেশে কিংবা আপনার অভ্যন্তরীণ দুটাই কিন্তু একটা স্থবির অবস্থায় রয়েছে বেশ কিছুদিন ধরে। এর পরিণতি কি এবং এটা মোকাবেলা করার উপায় কি? না, এটা আসলে ইনভেস্টমেন্ট কখন করবো? আমি যখন ওই যে উনি একটা কথা বলি, সেফটি, সিকিউরিটি অ্যান্ড দি এনভায়রনমেন্ট শুড বি দেয়ার, মার্কেট শুড বি দেয়ার, আমার অ্যাক্সেস টু দি ফাইন্যান্স শুড বি দেয়ার। এগুলো আমার নাই। ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ইজ দেয়ার। ট্রাক একটা জায়গায় 3 দিন চিটং পড়ে দাঁড়ায় দেখতে হয়, মাল ক্লিয়ার করতে 7 দিন বসে দেখতে হয়। ইফ ইট ইস লাইক দ্যাট, হাউ ক্যান ইউ ইনভেস্ট মানি? অ্যান্ড আমরা যারা ইনভেস্টার আছি, যারা আমরা ইনভেস্টমেন্ট করতে চিন্তা করতেছি, এখন আমি ইনভেস্টমেন্ট ফার্দার করবো কিনা, কেন করবো, এত হেডেক মাথায় কেন নেব? একটা ইনভিয়ারের একটা সামান্য একটা স্টাফ, সামান্য একটা অফিসার ডিস্টার্বিং আস ট্রিমেন্ডাসলি। আমার একটা এমপ্লয়ি কোনো প্রবলেম যদি ক্রিয়েট করে, ফাইল এ কেস এগেইনস্ট দি ম্যানেজিং ডাইরেক্টর। বিইং এ ম্যানেজিং ডাইরেক্টর, আপনি দেখছেন ডক্টর ইউনুস, তাকে কিভাবে হয়রানি করা হয়েছে, 6 তলা উঠেছে নামাইছে। তো এখন এই লোকটা কি বাংলাদেশে আসি ইনভেস্টমেন্ট করবে? ভয়ঙ্কর একটা ব্যাপার। যে দেশে গুণীর কদর করা হয় না, সেই দেশে কিন্তু গুণীর জন্ম হয় না। এই যে আপনার 6 তলা উনি যখন কোর্টে আসতেন, ওনার লিফটটা বন্ধ করে দিয়েছে। এক্স্যাক্টলি, আমি সেটা বলতে চাই। এখন আমি কেন ইনভেস্টমেন্ট করতে যাবো যদি আমাকে এরকম হয়রানি করা হয়? আমাদের কোনো দাম আছে বলে তো মনে হয় না। আমরা যে ইনভেস্টমেন্ট করছি, আমাদের কোনো কিছু আছে ভাই? আপনি আমাকে বলেন, আমি আর একটা রিক্সাওয়ালার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? নাই, কোনো ডিফারেন্স নাই। একটা ইনভেস্টর হিসেবে যে আমার এটা ওই যে কিছু বেনিফিট আমি পাবো, সেটাও কোনো নাই। আচ্ছা, আমি আপনাকে শেষ করার আগে শুধু এটুকু বলতেছেন, আমরা যদি ইনভেস্টমেন্ট না করি, বিদেশিরা ইনভেস্টমেন্ট করবে কেন? তারা তো আগে দেখতে চায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতেছে কিনা। দেন আমি, ঠিক আছে, আমার পার্টনার ইনভেস্টমেন্ট করতেছে, আমি তার সাথে অংশীদারিত্ব করবো। আমরাই এখন স্টপ করে ফেলছি আমাদের ইনভেস্টমেন্ট, মানে অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট করার সুযোগ না পায় কিংবা সাহস না করে, তাহলে সেক্ষেত্রে কি আশ্বাস দেওয়া যায়? আপনি কিন্তু তখন বলেননি যে কি আশ্বাস দিলে বিদেশি যে বড় বড় গ্রুপগুলো আছে তারা বাংলাদেশে ইনভেস্ট করবে? শুধুমাত্র আশ্বাস দিলে হবে না, এটা গ্যারান্টি দিতে হবে যে টাকাটা যদি আমি বিনিয়োগ করি, এই টাকাটা বিনিয়োগ করলে টাকাটা নষ্ট হবে না। আমাদের এখানে বাংলাদেশে দেখেন অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশে যেহেতু বাংলাদেশে আপনার ওই যে ভাই একটু আগে একটা কথা বলছেন যে আমরা ওই যে ইয়েটা মানে ম্যান পাওয়ারটা, আপনাদের যে ম্যানেজারাল পোস্ট বা জেনারেল ম্যানেজার পোস্টটা আপনারা আমাদের হায়ার করতে হয়। আমাদের কিন্তু এখানে হায়ার করার কোনো সুযোগ নাই। আমরা যে জিনিসটা করতে হবে, আমাদের ট্রেনিং করাইতে হবে, করে আমাদের নিজেদের লোকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা মানে ডিপেন্ড করতে পারি। আর আপনি যদি গভর্নমেন্ট যদি আমাদেরকে ফেসিলিটিস দেয় এবং নিরাপত্তার বিষয়টা যদি আমরা বুঝি যে আমরা এখানে সেফ, তাহলে আমরা যদি এখন যে একটা পরিবেশ হয়েছে, এই পরিবেশে লোকজন ইনভেস্টমেন্ট করবে। আমি আজকে থেকে আরও প্রায় 10 বছর আগে একটা ইনভেস্টর টিমকে নিয়ে আসছিলাম। আনফর্চুনেটলি তারা বাংলাদেশে ঘুরে যাওয়ার পরে তারা কিন্তু ইনভেস্টমেন্টটা ভিয়েতনামে করছে, তারা ইনভেস্টমেন্টটা করছে আপনার অন্য মালয়েশিয়াতে করছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট করে নাই, কারণ ওই আমরা পরিবেশটা দেখাইতে পারি নাই। এখন আমাদের যেহেতু জমির ব্যবস্থা আছে, পর্যাপ্ত জমি আছে, আমরা যদি সরকার যদি উদ্যোগী হয়ে তাদেরকে সেই ফেসিলিটিসটা দেই, তাহলে আমার মনে হয় যে এটা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। জি, মোয়াজ্জেম হোসেন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন? না, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা আশ্বাস থেকে আমরা বেরোয় আসতে হবে। আমাদের গত সরকার আমাদেরকে প্রচুর পরিমাণে বাস্তবায়ন করতে হবে। এই আশ্বাসগুলো দিয়ে দিয়ে আমরা অনেকে আসছে, অনেকে আসি ফেরত চলে গেছে। তা আমরা সেই আশ্বাসে আর বিশ্বাস করা আমার ঠিক হবে না। উই হ্যাভ টু এনশিওর দি ট্রান্সপারেন্ট। আমাদের এখন রিটার্ন, আপনি যদি আমাদের এখন ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেন, সেখানেও সমস্যা আছে। আর আমাদের যে রিটার্ন নেওয়ার কথা যেটা বললেন, রিটার্ন নিতে পারছে না বলে আবার ইনভেস্টমেন্ট করছে। রিটার্ন নিতে পারছে না বিকজ শর্টেজ অফ দ্য ফরেন কারেন্সি। অ্যান্ড শর্টেজ অফ দ্য ফরেন কারেন্সি হোয়াই? আপনাদের রিপোর্টে আপনি দেখবেন $7 বিলিয়ন, $7.5 বিলিয়ন প্রতি বছর এখান থেকে মানি লন্ডারিং হয়েছে। মানি লন্ডারিং। সো দিস মানি লন্ডারিং হু ডান? আমি সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশ ব্যাংক ছিল, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছিল, আপনারা সেটা প্রকাশ করেন। হু আর দি মানি লন্ডারার্স, হু আর দি ঋণ খেলাপি, ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যারা ঋণ খেলাপি অনেক অনিচ্ছাকৃত আছে, এদেরকে আসলে প্রকাশ করতে হবে এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে তাদেরকে, নাহলে কিন্তু হবে না কিছু। জি, মাহফুজ কবির, আসলে করণীয় ছোট ছোট করে আমরা শুনি। হ্যাঁ, আসলে হ্যাঁ, দুটো জায়গাতে আমাদের এখন করণীয় রয়েছে। ইমিডিয়েটলি আমাদের এই যে স্পেশাল ইকোনমিক জোন, অন্তত আরও 5টা ইকোনমিক জোন, সেটাকে রেডি করতে হবে। রেডি করে তারপর দিয়ে দিতে হবে আর কি, যে ঠিক আছে ইনভেস্টমেন্টটা হোক, বিদেশ থেকে আসুক, এসে আসলে এখানে এটা করুক।
দু একটা জায়গায় তো হয়েছে, যেমন জাপানিজ যেটা স্পেশাল ইকোনমিক জোন, সেখানে কিছু কাজ হচ্ছে কিন্তু এখনও রেডি হয়নি। আমাদের রেডি কিছু এসিজেড দরকার, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এখন এই আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো আমাদের বাজেটটাকে আবার একটু রিশাফল করা হবে, রিপ্রায়োরিটাইজ করা হবে। ওই জায়গাটাতে আমরা যেন বিদেশি বিনিয়োগের জন্য একটা সুন্দর কিছু হয়তো নীতিগত কাঠামো তৈরি করি। জি জি, ধন্যবাদ জনাব কবির আহমেদ ভূঁইয়া। দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সামনে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তো অন্তর্বর্তী সরকার এবং আগামী সরকারের কাছে একজন প্রবাসী এবং বিদেশি উদ্যোক্তা হিসেবে আপনার প্রত্যাশা কি, সংক্ষেপে যদি? জি, আমার এই কথাটা সংক্ষেপে বলতে গেলে কথাটা হয়ে যাবে। বিষয়টা হলো, আপনি দেখেন যখনই বাংলাদেশের একটা ক্রাইসিস অবস্থায় আসছে, প্রবাসীরা কিন্তু দিনরাত ঘুমায় নাই। তারা কিন্তু যেইভাবে হোক আন্দোলনে ঝাঁপায়ে পড়ছে। একটা যখন তাদের এই স্বৈরশাসককে নামানোর জন্য, আপনি জানেন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরব, দুবাই, এইসব কান্ট্রিতে কিন্তু আন্দোলন চলে না। তারপরেও তারা আন্দোলন, আপনি 57টা ছেলের জেল হয়ে গেছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। তো এরা কিন্তু এগুলোর পরোয়া করে নাই, সারা পৃথিবীতে আন্দোলন করছে, লন্ডনে আন্দোলন করছে, আমি লন্ডনে আন্দোলনে ছিলাম, বিভিন্ন দেশে আন্দোলন করছে, করার ফসল হয়েছে আপনার একটা ভালো একটা সরকার আসছে। এখন প্রবাসীদের তো এক্সপেকটেশন অনেক, প্রবাসীদেরকে এখানে আপনার এনকারেজ করতে হবে তাদেরকে। আমাদের সবচেয়ে বড় কথা হয়েছে, আমাদের কিন্তু কোনো ট্রেনিং সেন্টার নাই। আমরা করে কি শিখতে চাই না, শিখে বিদেশে চলে যাই। বিদেশে যাওয়ার কারণে না শিখে যে বিদেশে যাই, ওখানে গিয়ে অনেকগুলো ডিফিকাল্টিস আমাদেরকে ফেস করতে, না পারি ল্যাঙ্গুয়েজ, মানে কমিউনিকেশনের বড় মানে কোনো জায়গা থাকে না। এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আপনাকে এখানে একটা পরিবেশ করতে হবে। যাওয়ার আগে তাদেরকে অন্তত ট্রেনিং করে তাদেরকে আগ্রহী করতে হবে। সবার আগে তাদেরকে তৈরি করতে হবে যে তুমি যাওয়ার আগে ভালো কাজ পাবা, যাতে তুমি যেন তোমার কমিউনিকেশন স্কিলটা তৈরি হয় এবং মিনিমাম একটা দক্ষতা থাকে। হ্যাঁ, আপনি দেখেন যে আজকে এই যে ফিলিপাইন থেকে নার্সগুলো আসে লন্ডনে, আমি যেটা দেখতে পাইছি, ফিলিপাইন থেকে আসে নার্সগুলো, তারা খুব সুন্দর ইংলিশে কথা বলতে পারে এবং তারা যথেষ্ট পাংচুয়াল। ইন্ডিয়া বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে দখল করে রাখছে, তাদের ইংলিশও ভালো। আর আমাদের বাংলাদেশের লোকজন আমরা যে যাই, আমরা কোনো কাজ জানি না, কোনো কাজ না জেনে ওখানে যাই, সার্টিফিকেট ইজ দেয়ার। হ্যাঁ, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আমরা পরবর্তীতে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই কিসের উপর? ওই যে সরকারি ফান্ডের উপর, গভর্নমেন্ট ফান্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, যেই কারণে এটা একটা মারাত্মক প্রভাব পড়তেছে। আর সেকেন্ড আরেকটা বিষয় হলো, আমাদের কিন্তু সুযোগ আছে, যেহেতু ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ারটাকে যদি আমরা প্রপার কাজে লাগাইতে পারি, একটা ট্রেনিং ইনস্টিটিউট করে ল্যাঙ্গুয়েজটা শেখানোর জন্য। আপনি জানেন যে জার্মানিতে ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি ইজিতে যাইতে পারবেন, জার্মানি ল্যাঙ্গুয়েজ, আপনি জাপানি ল্যাঙ্গুয়েজ, সুতরাং ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো কান্ট্রিগুলো তো আছেই। তো এখন আমাদের যেটা কাজ হবে সেটা হলো এই জনশক্তিটাকে দক্ষ করতে হবে। আমার বাচ্চারা স্কুলে পড়াশোনা করে লন্ডনে, তাদের স্কুলের যে পড়াশোনার সিস্টেম আর আমাদের যে সিস্টেম, আকাশ আর পাতাল পার্থক্য। একটা ডেভেলপমেন্ট করতে হবে, একটা আপনার এই জনশক্তি যদি তৈরি করতে পারি এবং তাদেরকে যদি আমরা এক্সপোর্ট করতে পারি, আমার মনে হয় যে হিউজ একটা সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। আমি আশা করি যে বর্তমান সরকার, এখানে কিন্তু আমাদের দেশে বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে পদে পদে বাধা আছে। ওইটা তো এই জন্য বলে আপনার প্রারম্ভিক বক্তব্যে তো আমি মনে করি যে বর্তমান সরকার রিয়েলাইজ টোটাল জিনিসটা রিয়েলাইজ করছে এখন। এটা আজকেও আমি চিফ অ্যাডভাইজারের বক্তব্যে যেটা বুঝলাম, দে ওয়ান্টেড টু ওয়ার্ক টুগেদার, আমাদের সে নিয়ে কাজ করতে চায়। তা আমরা ব্যবসায়ীরাও আমরা আগে আসতে চাই, কারণ আমরা এভাবে স্থবিরতা আমাদের জন্য তো সুখকর নাম। আমাদের ব্যাংকিং সেক্টরকে যদি একটু ঠিক করতে হবে, ফরেন ইনভেস্টমেন্টের কথা হলে আমাদের নিজস্ব ইনভেস্টমেন্টটাকে আগে বাড়াতে হবে। এটাকে আমরা যদি এনশিওর করতে পারি, তাহলে ফরেন ইনভেস্টর অটোমেটিক্যালি আসবে। আমরা সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য বলবো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যান্ড দি আদার থিং যতগুলো আছে, অ্যান্ড গুড গভর্নেন্স, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ব্যুরোক্রেসি, একটা ফাইল যদি আমাকে 163 দিন যদি লাগে আমাকে একটা কোম্পানি ফর্ম করতে, তো তাহলে আমি সেখানে যাব কেন? 1 মিনিটের মধ্যেই কোম্পানি করা যায় লন্ডনে, অনলাইনে করে নেটে ইন্টারনেটে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের বিনিয়োগ প্রক্রিয়ায় নানামুখী জটিলতা ও অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেন। দেশে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হলে এবং ডলার সংকট দূর করতে হলে ব্যাপক ভিত্তিক বিদেশি বিনিয়োগ আনতেই হবে। এর জন্য নীতি সহায়তা বাড়াতে হবে, বিনিয়োগের নিশ্চয়তা দিতে হবে, বিদ্যুৎ জ্বালানি সংকট দূর করে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দেশের সব খাতে দক্ষ জনবলের যে ঘাটতি তা দূর করতে হবে, কর্মীর ক্ষেত্রে বিদেশ নির্ভরতা দূর করতে দেশে গুণগত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এমন পরামর্শগুলোই উঠে এসেছে আজকে আলোচনায়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।